এক মাসেরও কম সময়ের ব্যবধানে আজ বসছে পদ্মা সেতুর সপ্তম স্প্যান। দৃশ্যমান হচ্ছে ১২০০ মিটার। স্রোতের বিপরীতে ক্রেনের সক্ষমতা জানতে ৭ কিলোমিটার ভাটিতে ঘুরিয়ে স্প্যান নেওয়া হলো জাজিরা প্রান্তে। বর্ষাকালে পানির স্রোত থাকবে ৪ মিটার পার সেকেন্ড বা ৫ মিটার হইতে পারে, তখন কি হবে? এটারই একটা বোঝার জন্য যে দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা আবুধাবিতে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী। জার্মানি ও আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন শেখ হাসিনা। থমকে গেল বুড়িগঙ্গা উদ্ধারে বিআইডব্লিউটি এর অভিযান। আমিন মোমিন হাউজিং এর স্থাপনা ভাঙা শুরুর কিছুক্ষণ পরেই স্থগিত, সরিয়ে নেওয়া হলো ঢাকা বন্দর প্রধানকে। শারীরিক নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরলেন ৬২ নারী শ্রমিক। গত ২ মাসে ফেরত আসলেন ৩০০ জন। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি। থাকছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা, জানালেন ডিএমপি কমিশনার। এবং পাইলট সংকটে বন্ধ ঢাকা লন্ডন রুটের বোয়িং 787 ড্রিম লাইনার দিয়ে ফ্লাইট পরিচালনা। অন্য বিমানে প্রতি ফ্লাইটে গচ্চা যাচ্ছে ৩ কোটি টাকা। এক মাসেরও কম সময়ের ব্যবধানে আজ জাজিরা প্রান্তে বসছে পদ্মা সেতুর সপ্তম স্প্যান। এর মধ্য দিয়ে নদীর দুপ্রান্তে দৃশ্যমান হবে সেতুর ১২০০ মিটার। এরই মধ্যে মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তে নেওয়া হয়েছে স্প্যানবাহী ক্রেনটি। এহসান জুয়েলের রিপোর্টে বিস্তারিত। ছবি তুলেছেন সাইফুল ইসলাম। কেটে গেছে নকশা জটিলতা। শুকনো মৌসুম বলে প্রমত্তা পদ্মায় নেই তীব্র স্রোতের দাপট। সময়টা অনুকূলে, আর সেটাকে কাজে লাগিয়ে নদী জুড়ে এখন চলছে কাজ। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান করার কাজ শুরু হয়। গত বছরের জুনে পঞ্চম স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হয় ৬ পিলারের একটি মডিউলের কাজ। তার পাশেই নতুন মডিউলের প্রথম আর জাজিরা প্রান্তে ষষ্ঠ স্প্যানটি বসানো হয় গত মাসের ২৩ তারিখ। এবার অপেক্ষা সপ্তম স্প্যান বসানোর। মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয় মাওয়া ইয়ার্ড থেকে স্প্যানটি নির্ধারিত ৩৫ ও ৩৬ নম্বর পিলারের কাছে নিয়ে যাওয়ার কাজ। প্রায় ৫ কিলোমিটার দূরের এই পিলারের কাছে নিয়ে যেতে পুরো একদিন সময় লাগে। তবে এবার স্প্যানবাহী প্রায় ৪,০০০ মেট্রিক টন ওজন বহনে সক্ষম ক্রেনটি মাওয়া থেকে শুরুতে সর্বোচ্চ গতিবেগে নিয়ে যাওয়া হবে চাঁদপুরের দিকে ভাটিতে। এখন নদীতে স্রোত কম থাকায় বর্ষা মৌসুমে তীব্র স্রোতের বিপরীতে ক্রেনটি কতটা কাজ করতে সক্ষম হবে সেটি পরীক্ষা করতেই এটিকে ভাটির দিকে ৭ কিলোমিটার পথ ঘুরিয়ে নির্ধারিত পিলারের কাছে নেওয়া হবে। বর্ষাকালে যদি আমরা এই স্প্যানটা ক্যারি করি, তখন পানির স্রোত থাকবে ৪ মিটার পার সেকেন্ড বা ৫ মিটার হইতে পারে। দেখা যাবে যে আমরা রওনা দিলাম, পুরা ক্রেন সহ ভাসায় নিয়ে চলে গেল, তখন কি হবে? এটারই একটা বোঝার জন্য। নদীর জাজিরা প্রান্তে আগের ৩৬ নম্বর পিলার থেকে এগিয়ে মাওয়া প্রান্তের দিকে ৩৫ নম্বর পিলারের মধ্যে যোগ হবে নতুন স্প্যানটি। এছাড়া ৩৪ নম্বর পিলারও শতভাগ প্রস্তুত করে তোলায় কিছুদিনের মধ্যে আরও একটি স্প্যান বসানো সম্ভব হবে। এর আগের স্প্যানটি বসাতে ৬ মাসেরও বেশি সময় লাগলেও এবার স্প্যানটি বসাতে সময় লাগছে ১ মাসেরও কম। নদীর জাজিরা প্রান্তে একসঙ্গে ১,০৫০ মিটার আর মাওয়া প্রান্তে ১৫০ মিটার, সব মিলে ১২০০ মিটার স্প্যান দৃশ্যমান করার মধ্য দিয়ে যে সাফল্য অর্জন করা হচ্ছে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিনের কাজগুলো আরও অনেক বেশি সহজ হবে বলে মনে করেন এখানকার প্রকৌশলীরা। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এই মুহূর্তে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আছেন রিপোর্টার এহসান জুয়েল। স্প্যান বসানোর খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল। সবুজ, আমি ঠিক জানি না আপনি ক্যামেরা চোখে আমার পিছনে তেমন কিছু দেখতে পাচ্ছেন কিনা। আমি নিজেই খালি চোখে এখানে খুব বেশি কিছু দেখতে পাচ্ছি না, কারণ নদীতে ঘন কুয়াশা। একেবারে সকাল থেকেই নদীতে এত বেশি কুয়াশা যে আমরা পদ্মা সেতুর স্প্যান কিংবা পদ্মা সেতুর পিলারগুলো
খালি চোখে দেখা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। তারপর আমরা আসলে অপেক্ষা করছি, যেহেতু আজ পদ্মা সেতুর অষ্টম স্প্যানটি ওঠার কথা রয়েছে, জাজিরা প্রান্তে সপ্তম এবং সব মিলে অষ্টম। এই 8টি স্প্যান উঠে যাওয়ার পরে আজই কিন্তু সুখবর দেওয়া সম্ভব হবে যে পদ্মা সেতুর 1200 মিটার সেতু দৃশ্যমান হয়ে গিয়েছে। এবং এটি আপনি জানেন যে যেহেতু 42টি পিলার 41টি স্প্যান নিয়ে পদ্মা সেতু তৈরি হবে, পুরো পদ্মা সেতু 6.15 কিলোমিটারের, তাই আস্তে আস্তেই কিন্তু গত 2 বছর ধরে স্প্যান বসানো শুরু হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুতই স্প্যানগুলো বসানো সম্ভব হচ্ছে। কারণ আমরা দেখেছি এর আগে সপ্তম স্প্যানটি বসেছিল গত মাসেরই 23শে জানুয়ারি, তার মানে মাত্র 27 দিনের ব্যবধানে আরেকটি স্প্যান ওঠার সুখবর পেতে যাচ্ছেন দেশবাসী। এবং এটি কিন্তু প্রতি মাসেই 1-2টি করে এইভাবে স্প্যান উঠতে থাকবে, কারণ এর মধ্যে 19টি পিলার পুরো প্রস্তুত হয়ে গেছে। চাইলে এই 19টি পিলারের মধ্যে যেহেতু 18টি স্প্যান বসানো সম্ভব হবে, তাই একটির পর একটি নতুন করে স্প্যান তৈরি করা হচ্ছে পদ্মার মাওয়ার ইয়ার্ডে। এবং সেই স্প্যানগুলো যে 3600 টন ওজনবাহী ক্রেন রয়েছে, সেই ক্রেনটি করে এক একটি পিলারে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখানে কারিগরি কিছু বিষয় রয়েছে সবুজ। চাইলে যেহেতু 2টি পিলার হয়ে গেলে একটি স্প্যান বসিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ স্প্যানগুলো একটির সঙ্গে আরেকটি সংযোগ দেওয়ার বিষয় রয়েছে। তাই এই স্প্যানগুলো ধারাবাহিকভাবে একটি স্প্যানের একটি মডিউলের শুরুর স্প্যানটি বসানোর পরে অন্য স্প্যানগুলো বসাতে হয়, তাই হয়তো সময় লাগছে। তবে সবকিছু মিলে এখানকার নদীতে যতই ঘন কুয়াশা হোক না কেন, সকাল 8টা মানে কিছুক্ষণের আগেই কিন্তু এখানকার যে প্রকৌশলীরা রয়েছেন তারা যে স্প্যানটি গতকালই এই মাওয়ারিয়ার থেকে নিয়ে যাওয়া হয়েছে জাজিরা প্রান্তে, সেটি যে নির্ধারিত 2টি পিলার রয়েছে 36 এবং 35 নম্বর পিলার, সেই পিলারের উপর গতকালই কিন্তু তারা অনেকটা সেট করে নিয়েছিলেন। আজ শুধুমাত্র সেটি বসানোর বিষয় রয়েছে এবং সেই বসানোর কাজটি এর মধ্যেই তারা শুরু করে দিয়েছেন। তবে ঠিক কতক্ষণ সময় লাগতে পারে, কখন নাগাদ সেটি পরিপূর্ণভাবে 2টি পিলারের উপর বসিয়ে দেওয়া সম্ভব হবে, সেটি এখনই বলা যাচ্ছে না। যেহেতু কারিগরি বিষয় রয়েছে, 1 ঘন্টার মধ্যে বিষয়টি হয়ে যেতে লাগে, আবার সেটি 3-4 ঘন্টা সময় লাগতে পারে। আমরা আসলে দুটো বিষয়ের জন্য অপেক্ষা করছি সবুজ। একটি হলো স্প্যান বসানোর সুখবরটি কখন আপনাদের জানাতে পারবো এবং ঘন কুয়াশা কখন কেটে যায়, যাতে আমরা সেই ছবিটি নিতে পারি। ঘন কুয়াশা কেটে গেলে সেই ছবিটি আপনাদেরকে দেখাতে পারি। সবকিছু মিলে আমরা খুব ভোরের থেকে আসলে এখানে অপেক্ষা করছি এবং স্প্যান বসানোর কাজ শুরু হয়ে গেছে বলা যেতে পারে। কাজ আরো কি আপডেট থাকবে, আরো কতটুকু অগ্রগতি হবে, সেটি পরবর্তী ঘন্টা সংবাদে আপনাদের জানিয়ে দেব। এই ছিল সবুজ আমার কাছে সবশেষ খবর। আজ বসছে পদ্মা সেতুর সপ্তম স্প্যান। সেই স্প্যান বসানোর সবশেষ খবর জানাতে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার এহসান জুয়েল। এবার অন্য প্রসঙ্গ। জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে সকাল 6:30টায় তিনি ঢাকায় এসে পৌঁছান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 ফেব্রুয়ারি জার্মান সফরে যান। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে যোগ দেন তিনি। 16 ফেব্রুয়ারি জার্মানির সফর শেষে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি যান। আবুধাবিতে প্রধানমন্ত্রী 3 দিন অবস্থান শেষে আজ সকালে দেশে ফেরেন। এর আগে গতরাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগে বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি। এতে অর্থনৈতিকভাবে দেশে আরও সমৃদ্ধ হবে। সরকার প্রবাসীদের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া জনগণের কাছে পৌঁছেছে বলেই 30 ডিসেম্বর নির্বাচনে মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে তৃতীয় দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় আবুধাবি সেন্ট রেজিস হোটেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও আরব আমিরাতের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সবার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে সেখানে বসবাসরত বাঙালি বিভিন্ন কমিউনিটির নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সরকার প্রধান। বলেন, আরব আমিরাত বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী টানা তৃতীয় মেয়াদে প্রথম এই দ্বিপাক্ষিক সফর সফল হয়েছে বলে জানান। সরকার গঠন করার পর এটাই আমার প্রথম রাষ্ট্রীয় সফর, দ্বিপাক্ষিক সফর। কাজে প্রথমে দ্বিপাক্ষিক সফর আমি মনে করি অত্যন্ত সফল হয়েছে। বিশেষ করে বিনিয়োগ যায়, আবার তার জন্য যথেষ্ট আলোচনা করে খুব ভালো সাড়া পেয়েছি। আওয়ামী লীগ সরকার প্রবাসীদের প্রশিক্ষণ সহ বিশেষ সুবিধা তৈরি করে দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আরব আমিরাতের কারাগারে থাকা 700 বাংলাদেশিকে ফিরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে সরকার। এই সময় তিনি বিদেশের নিয়মকানুন মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। 700 মতো বাঙালি কারাগারে সাজাপ্রাপ্ত আছে, তো আমরা তাদেরকে ফেরত নেওয়ার ব্যবস্থা করছি। যখন যে দেশে যাবেন সে দেশের আইন মানতে হবে, যেন দেশের কোনো বদনাম না হয়। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের প্রতি জনগণের আস্থার প্রতিফলন ছিল 30 ডিসেম্বর নির্বাচন, যেখানে তরুণ ও নারীরা ব্যাপকভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এবারে যে নির্বাচন আপনারা দেখেছেন, এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়েছে। এর কারণটা আর কিছুই না, আমরা যে ক্ষমতায় ছিলাম, দেশের যে উন্নতি করেছি, সেই উন্নয়নের ছোঁয়াটা মানুষের কাছে পৌঁছেছে। কারণ আমাদের উন্নয়নের সমস্ত পরিকল্পনাটা কিন্তু সমগ্র বাংলাদেশটা ঘিরে। এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ 2 ব্যবসায়ী লুলু গ্রুপের চেয়ারম্যান ইউসুফ আলী ও এনএমসি গ্রুপের চেয়ারম্যান বিআর শেঠি। তারা বাংলাদেশের স্বাস্থ্য, পর্যটন, রিটেল চেইন শপ সহ বিভিন্ন খাতে বড় আকারে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ। বড় অঙ্কের বিনিয়োগ সম্ভাবনা পর্যালোচনায় সৌদি আরবের বাণিজ্য বিনিয়োগ মন্ত্রী সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে আগামী মাসে। সফরে সার কারখানা, বিমান চলাচল, পেট্রোকেমিক্যাল সহ বেশ কয়েকটি খাতে বিনিয়োগ প্রস্তাব তুলে ধরা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা বলছেন, উপযুক্ত পরিবেশ থাকায় সৌদি বিনিয়োগকারীরা বাংলাদেশমুখী হচ্ছে। হরিপদ সাহার রিপোর্টে বিস্তারিত। সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার হিসেবে পরিচিত। এর বাইরে জ্বালানি তেল আমদানি ও দেশের আর্থিক খাতে বিনিয়োগ দুদেশের বাণিজ্যিক সম্পর্কের মধ্যে উল্লেখযোগ্য। দেশের সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে গত বছর অক্টোবরে প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে গিয়ে সেদেশের সরকার ও ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসার আহ্বান জানান। সফরে কয়েকটি খাতে বিনিয়োগের সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। তারই ধারাবাহিকতায় আগামী মাসে দেশটির বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী এবং অর্থনীতি ও উন্নয়ন মন্ত্রী সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে। সফরকারীদের সামনে বিদ্যুৎ, জ্বালানি, সিমেন্ট, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, পুঁজিবাজার সহ 35টির মতো সম্ভাব্য বিনিয়োগ প্রকল্প তুলে ধরা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। যেহেতু ওখানে আপনার র মেটেরিয়ালটা অ্যাভেলেবল গ্যাস, সেই জন্য সৌদি আরবে বাংলাদেশের জন্য একটা ফার্টিলাইজার ফ্যাক্টরি হতে পারে। ফার্টিলাইজারটা আমরা ব্যবহার করব এবং যারা কনসার্ন পার্টি আছে তাদেরকে নিয়ে আপনার মূলত যৌথ উদ্যোগে পেট্রোকেমিক্যালের একটি প্রস্তাবনা ওদের আছে। এবং ধারণাটা এরকম যে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এটা বিশ্ববাজারকে অ্যাড্রেস করতে পারবে। সো এই ধরনের নিয়ে আরামকোর সঙ্গে কথাবার্তা হচ্ছে। এছাড়া সিভিল এভিয়েশনের ক্ষেত্রে প্রকল্প নেওয়া হতে পারে। 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সহ বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সেই সাথে গেল কয়েক বছরের রাজনৈতিক স্থিতিশীলতাও এদেশে সৌদি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। সৌদি আরবের যে এখন যে ইনভেস্টমেন্টের যে কথাটা চলছে, এটা আসলে বহু কিছু ঘটনার আসলে একটা ফলাফল। সেটা হলো আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম কমে সৌদি ব্যবসায়ীদের আগ্রহ বিভিন্ন দেশে বিনিয়োগ করার, এটা কিন্তু ম্যাটার করে। পাশাপাশি আমাদের এখানে বিনিয়োগের একটা পরিবেশের বন্দর, আমি উন্নয়নের কথা বলছি, রাস্তাঘাট উন্নয়নের কথা বলছি, আমার মেট্রো রেল, সব মিলিয়ে অবকাঠামো এবং অন্য বিষয়গুলো সিগন্যাল দিচ্ছে যে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের ব্যুরোক্রেসি এইখানে একটা বিনিয়োগের যে উত্থান সেটা তারা করতে চায়। বাংলাদেশের সৌদি বিনিয়োগের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কয়েক দফা প্রস্তুতি সভা করেছে বলে জানিয়েছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে। কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে ইমরান খানের বক্তব্য প্রত্যাখ্যান ভারতের। পাকিস্তানের ভূমি ব্যবহারকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান। থমকে গেছে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান।
গতকাল দুপুরের পর আমির মোমিন হাউজিংয়ের স্থাপনা ভাঙা শুরু হলেও উপরের নির্দেশে কিছুক্ষণ পরই স্থগিত করা হয়। এ ঘটনার পর উচ্ছেদস্থল থেকে সরিয়ে নেওয়া হয় ঢাকা বন্দর প্রধানকে। এদিকে আদালতের নির্দেশনার পরও অভিযান বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেন রিটকারী আইনজীবী। হঠাৎই উচ্ছেদ অভিযান ছেড়ে চলে যেতে হচ্ছে বিএডব্লিউটি এর ঢাকা বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফুদ্দিনকে। মঙ্গলবার সারাদিন নানা অজানা কারণে বিএডব্লিউটি এর চলমান নদী দখল মুক্ত করার উচ্ছেদ অভিযান বন্ধ থাকে। পরে দুপুরে বসিলার তুরাগ দখল করা আলোচিত আমিন মোমেন হাউজিং এ উচ্ছেদ অভিযান শুরুর পরই উপরের নির্দেশে চলে যেতে হয় অভিযানের নেতৃত্বে থাকা আরিফুদ্দিনকে। না, আমাকে আজকে ডেকে পাঠাইছে। কোথা থেকে ডেকেছে? আমার পরিচালক বন্দর আর কি। নানা রকম জটিলতা এখানে সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায় আমিন মোমিন হাউজিংটি বেশিরভাগই তুরাগ নদীর জায়গা ভরাট করে গড়া হয়েছে, যে কারণে তুরাগ চ্যানেলটি পরিবর্তন হয়ে গেছে। অথচ অবৈধ হাউজিং এর অধিকাংশ প্লটেরই মালিক স্বয়ং বিএডব্লিউটি এর প্রধান ঠিকাদার রাকিবুল আলম দীপু। নদীটা প্রস্থে 250 ফিট আর দৈর্ঘ্যে 2700-2800 ফিট এরকম ভরাট আছে। আমরা এখন টোটালি তুরাগ নদীর উপরেই দাঁড়ায় আছি। আমিন মোমিন হাউজিংটি উচ্ছেদে অনেক আগেই হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা ছিল। দীর্ঘদিন পর হলেও তা মেনে দুপুরের পর উচ্ছেদ শুরু করে বিএডব্লিউটি। তবে শুরুর মাত্র 20 থেকে 25 মিনিট পর অজানা ফোনে তা বন্ধ করতে বাধ্য হয় উচ্ছেদকারীরা। আইনগত দিকগুলো দেখা, বারবার খোঁজ নেওয়া, একটু ত্রুটির জন্য হয়তো দেখা যাচ্ছে কারো বৈধ সম্পত্তি এটার ক্ষতির সম্মুখীন হতে পারে, যে কারণে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যাতে সীমানা চিহ্নিতটা সঠিক হয়, এখানে বেশ কয়েকজন সার্ভেয়ার তারা কাজ করছে। এদিন সকালে প্রস্তুতি না থাকার অজুহাত দেখিয়ে বুড়িগঙ্গা পাড়ের একটি 10তলা ভবনও উচ্ছেদ করেনি বিএডব্লিউটিএ ও রাজুকের ম্যাজিস্ট্রেট। আমাদের মানে অথরাইজ অফিসার লাগে আর অনেক সেট আপ লাগে, এই সেট আপের জন্য আজকে আমরা করতে পারলাম না। আগামী 15 দিনের মধ্যে আমরা ব্যবস্থা নেব। আদালতের নির্দেশের পরও উচ্ছেদ অভিযান বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন রিটকারী সেই আইনজীবী। এইভাবে করলে পরে নদী দখলকারীরা উৎসাহিত হবে এবং যারা নদীর ভিতরে অবস্থান উচ্ছেদ করতে যায় তারাও ফ্রাস্ট্রেট হবে। উচ্ছেদ বন্ধে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। নদী দখল মুক্ত করতে এযাবৎকালের সবচেয়ে বড় এই আয়োজনটি 11তম দিনে এসে এই আমিন মোমেন হাউজিংয়ে ছন্দপতন ঘটল, যা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল। তাই সংশ্লিষ্টরা বলছেন, এই নদীক্ষেক অবৈধ দখলদারদের বাঁচাতে গিয়ে যদি উচ্ছেদ অভিযান বাধাগ্রস্ত হয় তাহলে কখনোই নদীকে অবৈধ দখলমুক্ত করা সম্ভব হবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। তিক্ত অভিজ্ঞতা আর দুর্বিষহ যন্ত্রণা নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন 62 নারী শ্রমিক। রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় বিভিন্ন সময় তারা সৌদি আরবে পাড়ি জমালেও চোখে মুখে এখন হতাশার ছাপ। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সৌদি আরব পাড়ি জমানো নারী শ্রমিকরা বিভিন্ন সময়ে নানা নির্যাতন ও হেনস্থার শিকার হয়ে ফিরে আসছেন দেশে। মঙ্গলবার রাতেও সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফেরেন 62 জন নারী, যাদের বেশিরভাগই কয়েক মাস আগে কাজ করতে সৌদি আরব গিয়েছিলেন, কিন্তু নির্যাতনের মুখে ফিরে আসতে বাধ্য হন নিজ দেশে। 5 মাস থাকার পরে 1 মাসেরও বেতন দেয়নি। পরে বেতনের কথা বললে মারধর করে, খাবার দেয় না, তার থেকে আমি অসুস্থ হয়েছিলাম। পরে লাস্টে আমি ওখান থেকে পালিয়ে এসেছি। নিয়ে গেছি, 1 মাস আমার বেতনটা ভালো দিছে, তারপরে আমার বেতন পুরো 1 মাসে আমার বেতন পুরো দেয় না। বাসা থেকে ফালাইয়া তো 3 মাস জেল খাটিয়া ও আইসা আল্লাহ আমার বাংলাদেশে মনে করেন গরম পানি ডাইলে অনেক মেয়েরে ঠিক আছে মারধর করছে, গেটায় না নামাই দিয়ে গেছে। অনেক মেয়েরা নির্যাতন হইতাছে, কারণ আমরা এখানকার মা বোন, ঠিক আছে, যার যার কষ্ট সে বুঝে, অন্য কেউ বুঝে না। সৌদি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী দেশটিতে নারী শ্রমিকরা কাজ করতে গেলেও তাদের ফিরে আসার সংখ্যা ক্রমশই বাড়ছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও তদারকির অভাবকেই দায়ী করছে বেসরকারি সংস্থা ব্র্যাক। 62 জন নারী কর্মী ফিরে এসছে। এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে অ্যাবিউজের শিকার হয়েছে। দেখো শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছে, আমরা দেখেছি অনেকের গায়ে ক্ষতচিহ্ন। নারীদেরকে পাঠালাম মানে আমরা সংখ্যাটা দেখালাম যে আমরা এত লক্ষ লোক বিদেশে পাঠাইছি, তার চেয়ে ব্যাটা হচ্ছে আমরা কোয়ালিটিটা আমাদের জরুরি। তার আত্মসম্মান যেন নিশ্চিত হয়, তার জন্য সিকিউরিটি নিশ্চিত হয়, এই জায়গাগুলো খুব জরুরি। বেসরকারি সংস্থা ব্র্যাকের হিসেব মতে গত বছর নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন 2500 নারী কর্মী, আর চলতি বছর গত 2 মাসে ফিরেছেন প্রায় 300 জন। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। পাইলট সংকটে বন্ধ হয়ে গেছে ঢাকা লন্ডন রুটের বোয়িং 787 ড্রিমলাইনার দিয়ে ফ্লাইট পরিচালনা।
এর মধ্যেই গেল 16 ফেব্রুয়ারি থেকে কমিয়ে ফেলা হয়েছে ডিসেম্বর থেকে চালু হওয়া নতুন দুটি ফ্লাইটও। এমন সিদ্ধান্তে হতাশ লন্ডন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে অন্য বিমান দিয়ে পরিচালনা করা প্রতি ফ্লাইটে গচ্চা যাচ্ছে 3 কোটি টাকা। শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। অত্যাধুনিক বোয়িং 787 ড্রিম লাইনার দিয়ে গত বছরের 10 ডিসেম্বর থেকে ঢাকা লন্ডন রুটে সপ্তাহে 6টি ফ্লাইট পরিচালনা করার শিডিউল ঘোষণা করে বিমান। এরপর আধুনিক সেবার প্রতিশ্রুতি দিয়ে ঢাকঢোল পিটিয়ে টিকিট বিক্রি করা হয়েছিল। এতে ব্রিটেন প্রবাসীদের মাঝেও সাড়া পড়ে ব্যাপক। 271 আসনের অত্যাধুনিক ড্রিম লাইনারে চড়ার শখে অনেকেই টিকিট কেনেন হুমড়ি খেয়ে। তবে পাইলটের অভাবে মাত্র 3টি ফ্লাইট পরিচালনা করার পর তা বন্ধ হয়ে যায়। কন্ট্রোলের মধ্যে অনেক টেকনিক্যাল রিজন থাকে, ক্রুদের সমস্যা থাকে, ক্রু যদি পর্যাপ্ত ক্রু না থাকে সেক্ষেত্রে কিন্তু 787 দিয়ে কন্টিনিউ 6 ডেজ ফ্লাইট অপারেট করা আমাদের জন্য মুশকিল। বোয়িং 787 ড্রিম লাইনার পরিচালনা নিয়ে একই তথ্য বিমান থেকে জানানো হয়েছে লন্ডনের বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলোকে। ক্রু সার্টিফিকেশনটা আমরা যতটুকু আমাদেরকে বিমান কর্তৃপক্ষ থেকে জানিয়েছেন, ক্রু সার্টিফিকেশনটা কাজ চলছে এবং এটার সময়ের প্রয়োজন। তবে বিমানের অন্যতম লাভজনক এই রুটে ফ্লাইট পরিচালনা নিয়ে বিমান কর্তৃপক্ষের এই ধরনের অদূরদর্শী সিদ্ধান্ত ভবিষ্যতে প্রবাসী যাত্রীদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। বিমান মারাত্মকভাবে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। বিমান যদি তার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে হয় এবং বাংলাদেশি সহ বিদেশিদের কাছে তাদের গ্রহণযোগ্যতা রাখতে হয়, তাহলে এ ব্যাপারে আরো চিন্তা ভাবনা করে আগামীতে ফ্লাইট চালু করা উচিত। ফ্লাইট পরিবর্তনের কারণে 271 আসনের বোয়িং 787-এর 6টি ফ্লাইটের যাত্রী বহন করতে হচ্ছে 419 আসনের বোয়িং 777 উড়োজাহাজ দিয়ে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। রক্তঋণ শোধের দায়ে আবারও প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক নিরাপত্তা বলয়ের কাজ প্রায় শেষ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। ফুল হাতে শ্রদ্ধায় মাথা নিচু করবে জাতি, তাই মাথা উঁচু করে দাঁড়িয়ে গৌরবের এই মিনার। ঈশাদ আর অহংকারের 21কে স্মরণে রক্ত রাঙা হচ্ছে মিনারের বেদি। তারই কাজ চলছে জোরে সোরে। আলপনা আকার দেয়াল লিখনে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা, যাদের জন্য বায়ান্নর এমন আত্মত্যাগ সেই নতুন প্রজন্ম কিভাবে দেখে 21কে। ভাষার প্রতি একটা টান থাকা উচিত, শুধু এই দিনটার জন্য না, সব সময়, এবং এটাকে আমরা ঠিকমতো বলা উচিত, ঠিকমতো ব্যবহার করা উচিত। মঙ্গলবার ডিএমপি কমিশনার আসেন শহীদ মিনারে, এরপর আসেন র্যাবের মহাপরিচালকও। তারা দুজনই নগরবাসীকে শৃঙ্খলার সঙ্গে দিবসটি পালনের আহ্বান জানান। এই অনুষ্ঠানটিকে অত্যন্ত সুশৃঙ্খল করব, প্রবেশ এবং বাহিরের পথগুলো আমরা ওয়ান ওয়ে করে দিব। আমাদের এখানে স্ট্যান্ডিং পেট্রোল থাকবে, মোবাইল পেট্রোল থাকবে, আমাদের এই অবজারভেশন পোস্ট রয়েছে। বুধবার রাত 8টা থেকে 21 তারিখ রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা ছাড়া কাউকে ক্যাম্পাস এলাকায় ঢুকতে দেওয়া হবে না। রাস্তায় আলপনা আঁকার জন্য মঙ্গলবার রাত থেকেই নানা পথে বন্ধ রাখা হবে যান চলাচল। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 1 মাসেরও কম সময়ের ব্যবধানে আজ বসছে পদ্মা সেতুর 7ম স্প্যান, দৃশ্যমান হচ্ছে 1200 মিটার। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা আবুধাবিতে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী। জার্মানি ও আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন শেখ হাসিনা। এবং 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি, থাকছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, জানালেন ডিএমপি কমিশনার। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।